আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের অফিস খোলা না খোলা এইটা আসলে অ্যাবসলিউটলি সরকারের যে অবস্থান। কি বিএনপি একটু নতুন সরকার আওয়ামী লীগের প্রতি সফট যাচ্ছে এরকম ব্যাপার, নাকি আসলে ওদের ফিরে আসার একটা পরিস্থিতি তৈরি? গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা অফিস খুলছে। আজকে সকালে পত্রিকায় দেখছিলাম 9টা জায়গায় তারা অফিস খুললো। মানে আমি তো পলিটিক্যাল পার্টি নিষেধ করো, এই করো, সেই করো, এগুলি আমি বুঝিই না যে এটা কার মাথা থেকে বাইর হয় বা কে এটা চিন্তা করে। আওয়ামী লীগের সাথে কি 7 সিস্টার্স বলে নিয়ে নিবে না কি করবে, অথচ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি করলো এইটাই এখন পর্যন্ত দেখাইলো নাম করে। সবগুলি জিনিস কেমন জানি একটা কথা কয়ে দিয়া কইছি এবার সামলা, মিলে নাই তো কি হয়েছে, বড়টা তো গেছে, এরকম টাইপের একটা অবস্থা। একটা কাজের মধ্যে আপনি কোনো কনসিস্টেন্সি পাবেন না। আর সবচেয়ে বড় যেটা আমার বুকটা ভাঙে গেছে এটা ওনাকে দেখা, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এগুলি মানে ভুলে গেছিলেন উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। উনি কেমনে গ্রামীণের নামে এতগুলি জিনিস উনি দিয়েছে, কেমনে নিজের ট্যাক্সের এগুলি মকুফ করছে। আমি রেজন আপারে কিন্তু জিজ্ঞেস করছিলাম, সৈয়দ রেজন হাসান রেজন আপারে জিজ্ঞেস করছিলাম, রেজন আপা এগুলি কি, আমাদের তো খুব কষ্ট লাগছে এগুলি, আপনারা মন্ত্রী পরিষদে আসেন বা উপদেষ্টা পরিষদে আসেন, আপনাকে এগুলি জিজ্ঞেস করেন না প্রফেসর ইউনুসরে? বলে যে এগুলি তো উনি অনেক আগে অ্যাপ্লাই করে রাখছিলেন। আমি অনেক আগে অ্যাপ্লাই করছিলেন দেখি তো সইটা এখন করবে না। কেমনে এটা সই করে? কনফ্লিক্ট শব্দটা কি পৃথিবী থেকে উঠা গেল? উনি এরকম সিদ্ধান্ত 25টা 26টা, কেউ বলে 51টা না 52টা এরকম একটা সিদ্ধান্ত নিছে উনি, যেগুলি সরাসরি উনাকে এখন উনাকে এফেক্ট করে। ওখানে উনি বলবে যে আমি তো কোনো কিছু নেই না, আমি তো ট্রাস্ট, আমি তো বেতন নেই না, আমার তো কোনো লাভ নেই। ভাই আপনার ট্রাস্ট, আপনার ভাই হইলো ট্রাস্টি, আপনার বাতিজে হইলো, এটা আপনার মায়া হইলো ট্রাস্টের মধ্যে, তাহলে আপনার কিছু হইলো না? আপনি বিদেশ যান ট্রাস্টের পয়সা, আপনি কিছু হইলো না? তাহলে আপনার টাকাটা করতে কাশে। আপনি গ্রামীণ টেলিকম কইরা, গ্রামীণ টেলিকমে হইলো গ্রামীণ ফোনের 33% ডিভিডেন্ড পায়। ওই টাকাটা যে আপনি পান, ওই টাকাটা যে আপনি খরচ করেন, ওইটা তো আপনি খরচ করেন, আপনি ট্রাস্টের এটা। আপনি একটা ইউনিট সেন্টার চালান, কোনো জীবিত লোকের নামে সেন্টার, এবং ওই সেন্টারের প্রধান আবার ওই লোক, এটা জীবনে শুনছেন? ওইটার মধ্যে আপনি কোনোদিন কার্ড পাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের? ইন্টারেস্টিং কার্ড। ধরেন একটা উপরে দিয়ে লেখা ইউনিট সেন্টার কর্ডিয়ালি ইনভাইটস ইউ টু সো এন্ড সো এন্ড সো এন্ড সো, দাওয়াতও দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান অতিথি হয়তো তিনি। এইটা হইলে এক টিকেটে 3 ছবি হবে। খারাপ রিক্রুট তো ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল গত সরকারের। মোহাম্মদ ইউনুসে আমার একদমই মনে হয়েছে যে উনি গভর্নমেন্টটা চালাইছেন কেমনে এটা আমি বুঝি না। কিছু হইলেই বলে যে আমলারা আমার কথা শোনে নাই। ভাই আমলারা আপনার কথা শুনবে দেখে তো আপনি ওখানে বইছেন, কেমনে আপনি আমলারা কথা শোনাবেন সেটাই তো আপনি জানবেন। সব কিছু আমলাদের উপরে দিয়ে দিচ্ছে। রোহিঙ্গাদের গিয়া বললো যে আগামী বছর ঈদ করবা গিয়ে এখানে গিয়া, ওইখানে গিয়া বললো যে এই টেরিফের ক্ষেত্রে এইটা হবে। কোথা থেকে আইসা আবার একটা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিল, এখন দেখা গেল এটা আবার বিএনপির মন্ত্রী হয়েছে। কি করে না করে আপনি একটা কাজের মধ্যে কোনো কনসিস্টেন্সি পাবেন না। যে ওনার কাজের মধ্যে প্রচন্ড ইনকনসিস্টেন্সি, এবং যখন যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরার একটা, যখন উনি দেখছে যে না এখন বিএনপির তখন সব কথা বিএনপির শুনতে হবে। আমার একটুও পছন্দ হয় নাই লন্ডনে গিয়ে তারেক সাহেবের সাথে গিয়ে দেখা করে আসা। ও মাই গড, এইটাও একটা ডিজাস্টার ছিল। একটা দেশের, এইটা কেন ডিজাস্টার ছিল? একটা দেশের সরকার প্রধান একটা পার্টি প্রধানের সঙ্গে দেখা করতে যাবে কেন? এটা কি হিসাব? এবং আজারা বাজারা কি সব, শফিক ভাই একবার কয় প্রধানমন্ত্রীর লগে দেখা করতে যাবে, কয় যে প্রধানমন্ত্রী টাইম দিছে, পরে কয় প্রধানমন্ত্রী কানাডা চলে গেছে। উনি গেছিল কি লিগা? ওই রাজা একটা কি জানি একটা দিবে দাঁড় করা রেখা, বাকি মানুষ সেটি দেখছেন নি এদিকেটা। রাষ্ট্রপ্রধান কোনোদিন যায় এখানে? বাংলাদেশ ছোট রাষ্ট্র হইতে পারে, রাষ্ট্রের আয় রোজগারের দিক দিয়ে ভাই 18 কোটি 19 কোটি লোকের একটা রাষ্ট্রের একটা প্রতিনিধিত্ব করার জন্য, মানে উনি 12 মাসে যে 13-14টা জায়গায় গেছে, এর মধ্যে 2-1টা জায়গা ছাড়া কোনো একটা জায়গায় আসলে যাওয়া দরকার ছিল না। এইটা আমি জানি না তারেক সাহেবকে এই বুদ্ধি কে দিছে যে খলিল সাহেবরা ছাড়া এখন বাংলাদেশ চলবে না। এমনই পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উনি চলে ছাড়া আমরা দেখি নাই 2 বছর উনি কি হাই রিপ্রেজেন্টেটিভ আর কি করছে। মানে ঘটনাটা কি, মানে কেন উনাকে নিতে হবে এবং উনাকে নেওয়ার মানেটা কি রে ভাই? আমরা তো ছোটবেলার থেকে শুরু করে মনে করেন কুয়াশা, মাসুদ রানা, পরে একটু আইসা জেমস বন্ড, এগুলি তো দেখলে তো ধরেন এগুলি দেখলে তো কি মনে হয়? এটা মনে হয় না যে ভাই ও এখানে থেকে আরেকটা কিছু একটা করছে, ভাই এটা মনে হয় না। নাও করতে পারে, আমি শুনছি কিন্তু খলিল সাহেব খুব সজ্জন, উনি খুব জ্ঞানী বিজ্ঞানী, বাট পারসেপশন ইজ রিয়েলিটি বলে একটা কথা আছে। মানে আমি খুব অবাক হইতেছি, আমি একটু ভয় পেতেছি তারেক সাহেবের ওইখানে কি তারেক সাহেবের বলার কেউ নাই যে এইটা আপনি কইরেন না, এইটার একটা কনোটেটিভ মিনিং আছে। এটা আপনি যে মিনিংটা আপনি দেখতেছেন এটা হয়তো আপনার সরল মনে ভালো, আমি ধরে নিতেছি, কারণ আমি তো আর জানি না উনি কি খারাপ কাজ করছে, কিন্তু এইটার মিনিংটা এটা হইতেই পারে না। অন্তর্বর্তীকালীন একজন সরকার, এবং আপনি খেয়াল করে দেখেন এর মধ্যে 3-4টা ধাপ আছে। এক ধাপের মধ্যে গিয়া খলিল সাহেব থাকলে আমরা ইয়াতেও অংশ নিব না, খলিল সাহেব এবং 2 উপদেষ্টা প্রত্যেক না করলে আমরা এটা মানবো না। বিএনপির অবস্থা ছিল না,
তারপরে গিয়ে কেমনে এটা কি, তাহলে এটার মানেটা কি দাঁড়ায় আসলে? আমরা যদি আজকে অন্য দল ক্ষমতায় আসতো, তারেক সাহেব আপনি কি বলতেন তাহলে যদি জামায়াতের মধ্যে গিয়ে খলিল সাহেবের পররাষ্ট্রনীতির উপদেষ্টা প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রী বানানো হতো, আপনি এটা কি কইতেন? তো সেই জন্য আমি এটা নিয়ে আর কথা কইতে চাই না। আমার কাছে মনে হয়েছে যে আমি যথেষ্ট কইছি গত কয়েকদিন ধরে যে ওয়াই খলিল রহমান, কিন্তু এইটা আমি যত কইতেছি তত আমার কাছে এটা রহস্যময় মনে হতেছে। আপনি জানলে আমার একটু জানান তো কেন, মানে ওয়াই হি সো ইনডিসপেন্সিবল, মানে কি তার স্পেশালিটিটা কি? তারেক সাহেব কনসিস্টেন্টলি বইলা আসছিলেন যে ইলেকশনটা এবার অনেক কঠিন হবে। ওকে, ইলেকশনটা এবার কঠিন হবে, আমাদের এমন অনেক কিছু মেজার নিতে হবে যেটা আমরা এর আগে কখনো এরকম ভাবি নাই। নানা ধাপে ধাপে কথাগুলির যদি আমি প্যারাফ্রেজ করে যোগ করি, এই অবস্থার মধ্যে আমরা দেখলাম অ্যাপারেন্টলি ইলেকশনটা কঠিন হয় নাই। দ্যাট ইজ লাইক 2/3 বেশি আসন নিয়ে ফলের দিক দিয়ে সবকিছু তো অ্যান্টিসিপেটেডই ছিল, মানে আগে মানুষ যেসব আলোচনা করেছে সেই সব ঘটনায়। আমি তারেক সাহেবের কথা বলতেছি। আচ্ছা। তারেক সাহেব বলছে যে এটা কঠিন হবে, আমি মানুষের কথা বলতেছি না। আমি নিজে জানতাম এটা সহজ হবে, ধরে নেন, কিন্তু তারেক সাহেব বলছে এটা কঠিন হবে। এখন এটা যে কঠিন হইল না, এইটার পিছনে কি কারণ? আচ্ছা, এটার পিছনে কি কারণ? এইটা করতে গিয়ে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা আপনি খেয়াল করেন। উনি কিছু ক্যাচ, আমার যদি আরেকটা প্রশ্ন করতে দিত তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু এই উত্তর কিন্তু এত সহজ থাকতো না। এই উত্তরের মধ্যে অন্তত 3টা এরকম জায়গা আছে যে জায়গার মধ্যে থেকে আমি উনাকে বিপদে ফেলতে পারতাম। কিন্তু প্রেস ব্রিফিং যেহেতু এরকম যে আপনার কাছে আর কোশ্চেন, আরেকটা কাউন্টার কোশ্চেন করার সুযোগ আসে না। আমার সুযোগ পেলে কি প্রশ্নটা করতে না, সেটা কারণ আমি আশায় আছি যে উনি আমাকে একটা ইন্টারভিউ দিবেন, আরেকবার ইন্টারভিউ দিবেন, দেন আমি তাকে আবারও এই জিনিস বলবো, আবারও যদি ওই জিনিস উনি বলে দেন আমি আপনাকে বলবো, আমি উনাকেই বলবো যে এটা আমি আসলে কি 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 মাইন্ডের মধ্যে দিয়ে তিনি এটা লে করছে। কিন্তু যদি অভয়দেন এটাও তো এখন এটা অনেক, যদি অভয়দেনটাও কিন্তু হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন, বা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যদি খেয়াল করেন তাদেরকেও আমি অসংখ্যবার বলছি যদি বেয়াদবি না নেন, যদি অনুমতি দেন, আমার হিসাবে এটা প্লিজের বাংলা। যদি অভয়দেন বলে যদি আমি ওর অভয়ের জন্য ওয়েট করতাম, নডের জন্য ওয়েট করতাম, তাহলে বলা হয়তো যে আমি তার নডের জন্য ওয়েট করছি। দিস ইজ লাইক আমার এটা কথা বলার, মানে যদি অভয় দেন তাহলে 200 আসন পাইতে কি আপনার ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা আমি এক নিঃশ্বাসে এটার মধ্যে আমি বলছি, এবং এটা আমি আরো 100 লোকের লোকে বলছি সিরিয়াসলি। এই হাসাদ আব্দুল্লাহ, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এদের সঙ্গে তো বলছি। আমি আসলে আমার স্টুডেন্টদেরও বলি যদি বেয়াদবি না নেন একটা কথা বলি। বাংলাদেশের প্রেক্ষাপট বা অন্য কোনো জায়গায় নেগেটিভ বা পজিটিভ এটা আমি বিবেচনা করি নাই। আমি উনাকে প্রশ্নটা করার সময় আমার খেয়াল ছিল হচ্ছে এই কথাটা আলোচনায় আসে, ঠিক আছে, এই কথাটা তার বিরোধী দল তার বিরুদ্ধে এই অভিযোগটা করতেছে। এখন আমি এটা কইতে পারতাম যে আপনার বিরোধী দল বলতেছে এইটা, এবং না হাসতে পারতাম। যদি আমি না হাসতাম, এটা না কইতাম, তাতেই বাংলাদেশের সাংবাদিকতা খুব ভালো জায়গায় থাকতো, আর আমি এটা বলে বাংলাদেশ সাংবাদিকতা ধসাই দিছি, এইটা একটু আপনাকে নিয়ে ট্রল হয়, মিম হয়, এই যে বলছিলাম হায়াল্লাহ খালিদ, আমি অনেককে বলতে শুনি হায়াল্লাহ খালিদ। না ফেসবুকে এটা কিন্তু এটা বেসিক হায়াল্লাহ খালিদ, কিন্তু আপনি বলেন নাই। না আমি বলি ট্রলটা আমারই নিয়ে হচ্ছে না, কিন্তু হায়াল্লাহ খালিদ বলা হচ্ছে, এটা হচ্ছে বেসিক মিস্টেক। হায়াল্লাহ খালিদ কিন্তু বলা হয় আসিফ নজরুল রে, এটা বলে না খালেদ তোর ইয়েটার মধ্যে না মা থাকলে এটা আমাকে বলা হয় না। তো ধরেন আপনার নাম ধরে কাউরে বলা হইলো যে আমি জানি না, মানে ওই এরকম হায়াল্লাহ আহরার আসিফ ভাই যদি এইটা হায়াল্লাহ খালেদা বলে এটা বলতেন, এটা আপনারা ট্রল করে না, এটা হলো তাকে ট্রল করতে করতে, এবং এটা একটা মজা। এবং এই মজা কোন লেভেল পর্যন্ত গেছে, আসিফ ভাইয়ের মাথায় এটা কোন লেভেল পর্যন্ত এটা ঢুকছে। আসিফ ভাই ওই দিন 3য় মাত্রায় গিয়া জিল্লুর ভাইরে বলছে যে আচ্ছা খালেদ শোনেন, আচ্ছা খালেদ মানে আচ্ছা, একটা নতুন পত্রিকার সম্পাদক ডেইলি ওয়াদা, যিনি কয়েকদিন আগে প্রেস সেক্রেটারি ছিলেন, শফিক ভাই, উনি কিছুদিন আগে বলেছিলেন যে গত 18 মাসে বাংলাদেশে সবচেয়ে সাংবাদিকতা সবচেয়ে মুক্ত, স্বাধীন, উপভোগ্য ছিল আর কি। ব্যাপারটা কি আসলে তাই ছিল? আমি না শফিক ভাইয়ের বুঝতে পারি না। শফিক ভাই তো বুদ্ধিশুদ্ধি মানে অনেক বেশি, কিন্তু বুঝতে পারি না। প্রথম কথা হলো শফিক ভাই একটা ভিডিও দিল, উনি আর লুৎফি সিদ্দিকীর একটা ছবি, পিছনে সিঙ্গাপুর, দেখেই মনে হলো যে ছবিটার মধ্যে এটা সুপার ইম্পোজ করা, এবং লিখলো যে আমি সিঙ্গাপুরে চলে আসছি ফাইনালি গিয়া। আচ্ছা, আমি একটু কারেক্ট করি, এটা শুধু শফিক ভাই বলেনি, সৈয়দ রাজিউনা হাসানও বলেছেন এবং অন্যরাও বলেছেন যে মানে বাংলাদেশে, আমি আসলে ঠিক এটা শফিক ভাইয়ের ব্যক্তিগত মত হিসেবে না, আমি জাস্ট রেফারেন্স। না আমি বুঝছি, আমি শফিক ভাইয়ের কথাটা বলি। শফিক ভাই এরকম একটা ফেসবুকে একটা ছবি দিল, আপনি দেখছেন কিনা হ্যাঁ যে সিঙ্গাপুরে, তো আমাকে খুবই
শফিক ভাইরে বা গত সরকারের পছন্দ করে এরকম একজন আমার একটা বড় ভাই, সে খুবই উদ্বিগ্ন হয়ে বলল, সত্যি সত্যি শফিক সাহেব চলে গেছে সিঙ্গাপুর, ওনাকে চলে যেতে হয়েছে। আমি কই ভাই না, এটা তো ছবি। উনি উনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এইটা একটা মজা। আমি তারপরে দৈনিক ওয়াদানে আবার উনি অনেক ইংরেজি বাংলা লেখে, তো অত পড়ালেখা আমার মানে ধৈর্য ধরে না। তারপর আমি এটা পড়লাম, পুরো আমি প্রথমে মনে করছি ফান, আমিও ফান মনে করি। আমি তো ফান মনে করি। এটা কি আরেকটা ইয়ার কি না, এই জন্য আমি উনি এসে লেখা গেছে এটা সিরিয়াস। এই জন্য আপনার আমি জিজ্ঞেস করতেছিলাম যে সত্যি সত্যি ডেলি ওয়াদা বলে কিছু আছে, এবং ডেলি ওয়াদা মানে সেটাই আমি কালকে এটা দেখে আমিও একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি যে এরকম ডেইলি ওয়াদা কি সত্যি একটা পত্রিকা আসতেছে শফিক ভাই, নাকি এটা আপনার অ্যানাদার ইয়ার কি আর কি, মানে যেহেতু ইয়ার কি কথা বললেন, তো উনি নিজেই নিচে এসে লিখেছেন, ওইটা কমেন্টে আনসার দিয়েছেন না, এটা সিরিয়াস, সত্যি এরকম পত্রিকার সম্পাদক আমি হয়েছি না। গুড, পত্রিকা সম্পাদক উনি হন, আমার কাছে মনে হয় যে পত্রিকার অনেক সম্পাদক। তবে রিজনা আপার সর্বশেষ এটা রিজনা আপাই বলছে, রিজনা আপার এই কথার সাথে আমি আসলে একমত না যে এই সরকারের আমলে মানে কোথায় কোথায় ফেল করেছে আসলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে। না, কোথায় কোথায় মত প্রকাশের স্বাধীনতা কেউ কারো নিশ্চিত করতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা কেউ কারো নিশ্চিত করতে দেয় না। আমেরিকাতেও আইসা তুমি ফেক মিডিয়া, তুমি এটা বলছো কেন, তুমি এটা বলছো কেন, এটা বলতে টলতে থাকে। ওগুলি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা কেউ কাউরে দেয় না। এটা একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই যাইতে হয়। খালি দেখতে হয় কোন সরকার বেশি খারাপ। এখন আমি এই কথার সাথে একমত যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আয়েশা যে বলছে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন, কিন্তু প্রাণ খুলে সমালোচনা করা যায় নাই। যেখানে আমি জানি না কোন জায়গায় ঝামেলা হয়েছে। আপনি যেখানে সমালোচনা করছেন সেখানে আপনি তো হয় আপনার উপরে মব ঝাঁপায় পড়ছে, নাইলে প্রেস উইং এর লোকজন শফিক ভাই হচ্ছে আপনাকে, শফিক ভাই তো নুরুল কবির ভাইরেও মিথ্যাবাদী বলতে ছাড়ে নাই, এবং খুব এখন নুরুল কবির ভাই মিথ্যাবাদী উনি যেরকম করে ইয়াতে বলছে আমি জানি না, মানে এখন এরকম করে পদে থাকা চেয়ারে থেকে এরকম করে বলা যায় কি না। নুরুল কবির ভাই কি বলছে? নুরুল কবির ভাই বলছে যে আমি সরকারের মধ্যে দেখছি যে এই প্রথম আলো রেশা যখন পুরে, তখন হচ্ছে যে ওদের মধ্যে থেকে এই তাড়াতাড়ি করে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের মধ্যে কেউ গা করে নাই, কেউ আমাকে পরে বলা হয়েছে যে কেউ নাকি একটু ডিলে করছে, এরকম কি জানি একটা বলছে। শফিক ভাই বলছে আপনাকে প্রমাণ দিতে হবে, আপনি এটা কেন করলে, তো তুই প্রমাণ দে, শফিক ভাই আপনি প্রমাণ দেন, আপনি কি লিখে দেরি করে পাঠালেন? একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে কতক্ষণ সময় লাগে? এর আগে এমন তো না যে আপনি এটার মধ্যে থেকে আর কোনো বাড়িঘর আপনি পুরান নাই, বাড়িঘর পুরানোর সময় আপনি চুপ করে থাকেন নাই। নিউজের সম্পাদক আমার মনে আছে, আমি ওই ইয়েটাতে ছিলাম, ওইটা রেডিসনে ছিল, উনি বলেছিলেন যে মানে সরকার এটা করতে দিয়েছে, এরকম একটা কথা। হ্যাঁ এক্স্যাক্টলি এই জন্য জ্ঞানী লোকের সাথে কথা কওয়া আরামের। আমার মনে ছিল না এই এক্স্যাক্টলি এটা সরকার এটা করতে দিয়েছে। আর শফিক ভাই এমন করতে দিয়েছে তো কমই, আমরা যারা বাইরে আসি, আমরা যখন কোনো কিছু সবকিছুর জন্য সরকারের আমরা দায়ী করবো না, মানে যে রেসপন্সিবল তারই তো আমরা দায়ী করবো। ও যদি সময় মতো না যেতে পারে, ওর গাড়ি যদি সময় মতো না যায়, আমরা তো কমই যে এটা করতে দিছে, এটার জন্য সরকার করতে দিয়েছে এই কথাটা, বা এরকম ভাবে কবির ভাইরে যেভাবে শফিক ভাই বলছেন, মানে সেইটা আমি একটু লাইক করি না। যাই হোক, তিনি এখন ডেইলি ওয়াদা করতেছেন। দেখি আমি প্রথম কিছুদিন অন্তত শফিক ভাইয়ের কাগজটা অন্তত 2 দিন তো আমি আগ্রহ নিয়ে দেখবই যেটা আসলে কি করে। আমার প্রবলেম হচ্ছে মধ্যবিত্ত সুবিধাভোগী বাঙালি নারী পুরুষ যারা যখন যে সময় এইটা যদি এখন এটা মানে আজকে আওয়ামী লীগ শক্তিশালী, আওয়ামী লীগের পক্ষ হয়, কালকে জামাত শক্তিশালী, জামাতের পক্ষ হয়, জামাতের বেশ ধরা, পরশুদিন আওয়ামী লীগের পক্ষ, আওয়ামী লীগের বেশ ধরা, এবং তারা যখনটা যেটা করে। কিন্তু এই যে মাঝখানের 65-70 লাখ এই যে চোখটা নষ্ট কইরা এই যে সুতা পরাইতেছে এবং কনসিস্টেন্টলি এগুলি কাজ করতেছে, তাদের রেজিলিয়েন্স অনেক বেশি। এবং যারা এই যে বাংলাদেশের বাইরে থেকে যারা কাজ করতেছে, এই যে ধরেন সৌদি আরবে 50 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে যারা কাজ করতেছে, ওদের যে কাজ করার আকাঙ্ক্ষা এবং এই নিজে টাকাটা খরচ না করে তাদের পিতা মাতা বা সন্তান বা স্ত্রীর জন্য এই টাকাটা ব্যয় করার যে মানে ইচ্ছাটা, এইটার কারণে বাংলাদেশের আসলে অনেকগুলি মানে আমরা অনেক ডুবার থেকেও মানে আমরা বাইচা যাই আর কি এইটার জন্য। আর সরকার কেমন চলা, দেশ কেমন চলা, আমি তো এটা বুঝি না। দেবপ্রিয় ভট্টাচার্য বা এরকম জ্ঞানী লোকেরা এগুলি বলতে পারবে। আচ্ছা বুঝি না। আচ্ছা, বিএনপি কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করবে? এখন পর্যন্ত তারা তো শপথ নিলেন না, গণপরিষদের যে শপথ গ্রহণ ছিল। এইটা কালকে আমার সুযোগ হয়েছিল যে আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে আমি এটা কথা বলছিলাম যে এটার মধ্যে আসলে দ্বিমুখী কথা আসে। কথা নাম্বার 1 আসে যে এটার মধ্যে আসে হইলো যে আপনি যখন সংবিধানের মাধ্যমে আপনি মন্ত্রী বা এমপি হওয়ার শপথ নিলেন, পরের শপথটাই আপনি এটা নিতে পারেন না যে আমি সংবিধানটা ভেঙে ফেলাবো, তাহলে আপনার আগের শপথটা ইনভ্যালিড হয়ে যায়। এটা হচ্ছে একটা আইনি মত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই যে সমস্যাগুলি আমরা আগে থেকে ডিল করি না, এটা একটা প্রবলেমেটিক। ভাই
দুইবার শপথ নেওয়ার কথা তো ওই নভেম্বরে যখন জুলাই সনদ বা এগুলি হয় এটার মধ্যে এটা ছিল, তারপরে রাষ্ট্রপতির আদেশেও এটা ছিল, তখন এটা ডিল করা উচিত ছিল। ডিলটা কে করবে? তারা তো তখন ক্ষমতার বাইরে। না, বিএনপি এটা করে নাই, হ্যাঁ জামাত আর বিএনপি করেছে। হ্যাঁ বিএনপি জামাত এনসিপির সাথে এটা করা দরকার ছিল, অথবা এর আগের দিন যখন তারেক সাহেব জামাতের আমির বা এদের সাথে কথা বললেন, প্রসঙ্গটা তুইলা উনি এটার মধ্যে থেকে এটা ডিল করতে পারতেন যে দেখেন আগামীকাল 2টার কথা বলা আছে, আমি তো সংসদে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ, মানে আপনি সংবিধান সংস্কার পরিষদ আর যেই পরিষদের নাম দেন, আমি যেহেতু 212, আমি সভা না ডাকলেও তো আপনি এটার কিছু করতে পারতেছেন না। আপনি আমারে কইতেছেন যে বা পরের দিন কইলেন এটা বেমানি করছি, এই করছি সেই করছি, কিন্তু আমার কাছে 212 থাকাকালে তো আপনারা এটা নিয়ে তো কিছু করতে পারবেন না, এটা তো একটা টেকনিক্যাল কথা। কিন্তু যেটা বিএনপি বলতেছে আর কি, বিএনপি বলতেছে কিছু কিছু তর্ক খুবই সরলীকরণ কইরা আমার আপনার দুজনেরই স্যার আলী রিয়াজ এইটার মধ্যে এটা উপস্থাপন করছে। না, আমার স্যার না, এটা বাট আমার কলিগ ছিলেন। আচ্ছা আপনার আচ্ছা যাই হোক, বিবিসি। আপনি তাহলে আচ্ছা, উনি বিবিসিতে কাজ করছে? বিবিসি ছিলেন উনি একটা সময় লন্ডনে। কি করছে বিবিসিতে? ওখানে প্রোডিউসার ছিল আমি যতদূর জানি। আলী রিয়াজ স্যার লন্ডনে বিবিসিতে প্রোডিউসার ছিল? ছিল। আচ্ছা, আই ডিডন্ট নো দ্যাট। ঘটনা হইতেছে হচ্ছে এটা অতি সরলীকরণ না করে এটা সংসদে ডিবেট করা, সংসদে এটা নিয়ে কথা বলা, এটাকে আরেকটা জায়গায় নেওয়া, এইটা ঠিকই আছে। কিন্তু আরেকটা জিনিসও আমার কাছে মনে হয় যে এই সংস্কারটার ক্ষেত্রে বিএনপি করবে না আমার এরকম মনে হয় না, কিন্তু বিএনপি কিছু জিনিসের ক্ষেত্রে যেগুলিতে নোট অফ ডিসেন্ট দিছে সেগুলিতে তো আসলে তাদের মতো করেই করতে চাইবে। কিছু জিনিস তাদেরকে গেলানো হয়েছে, তারা এটা তো এরকম করে নাও গেলতে পারে। মানে এটা আমার কাছে মনে হয় হুবহু যেটাকে আমরা জুলাই সনদ বলতেছি বা আলী রিয়াজ স্যারের যে ড্রাফট, সেই আলী রিয়াজ স্যারের ড্রাফট বা আলী রিয়াজ স্যারের ইচ্ছা মতো এটা চেঞ্জ হবে, এটা আমার মনে হয় না। না, আমি যে প্রশ্নটা করতে চাই, মানে আমারও ধারণা যে বিএনপি এটা করতে চাইবে না, বা তাদের হাতে তো পুরো ক্ষমতা আছে এটা পুরোটা ছুঁড়ে ফেলার। 212টা আমি বলছি ক্ষমতা আছে আইনগতভাবে, সে পার্লামেন্ট করতে পারে, বা যে কথাটা বলা হয় যে অধ্যাদেশের বলেই গণভোট হয়েছে, অধ্যাদেশটাকেই তারা পার্লামেন্টে অ্যাপ্রুভ করলো না, তখন কি হবে?